আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়ারা, আমি মোহাম্মদ তাসিন চৌধুরী আবারও চলে আসছি তোমাদের সাথে। অ্যান্ড আজকে আমরা নবম দশম শ্রেণীর বিজ্ঞান বইয়ের ঠিক 4 নম্বর অধ্যায় অর্থাৎ নবজীবনের সূচনা অধ্যায়টি শুরু করব। তো চলো আর দেরি না করে আমরা এই অধ্যায়ের যত গুরুত্বপূর্ণ লাইন আছে সেইগুলো দাগিয়ে নিই। অধ্যায়টা আসলে 1 নম্বর কথা একটা ফালতু অধ্যায়, যাই হোক আমরা করি। প্রথম পৃষ্ঠায় খুব একটা দাগানোর কিছু নাই। পরের পৃষ্ঠায় বয়ঃসন্ধিকাল কাকে বলে, এটা প্রশ্ন আসতে পারে। কি প্রশ্ন আসতে পারে ভাইয়া? যে বয়ঃসন্ধিকাল কাকে বলে, বয়ঃসন্ধিকাল কাকে বলে, বয়ঃসন্ধিকাল কাকে বলে, এটা প্রশ্ন আসতে পারে। সো আমরা যদি এটা প্রশ্ন আসে তাহলে আমরা বয়ঃসন্ধিকাল কাকে বলে এই দেখো এখান থেকে পেয়ে যাব। কোথায় আছে দেখছি না, এখানে সংজ্ঞা দেয়া নাই। তবে এই দেখো 6 থেকে 10 বছর হচ্ছে বাল্যকাল, তারপরে হচ্ছে 10 বছর বয়সের পর মেয়েকে হচ্ছে কিশোরী বলা হয়, আর ছেলেকে বলা হয় হচ্ছে কিশোর। এটা প্রশ্ন আসতে পারে আবার নাও আসতে পারে। এরপরে দেখো যে 10 বছর থেকে 19 বছর পর্যন্ত কিশোরকালের বিস্তৃতি, অর্থাৎ বয়ঃসন্ধিকাল বাল্যাবস্থা ও যৌবনকালের মধ্যবর্তী সময়। বয়ঃসন্ধিকালকে আমরা বলবো বাল্যাবস্থা ও যৌবনকালের মধ্যবর্তী সময়। এরপরে আমরা দেখব বয়ঃসন্ধিকালের পরিবর্তন সমূহ। বয়ঃসন্ধিকালের পরিবর্তন বলতে এখানে আমরা বুঝবো যে হচ্ছে দেখো তোমার যখন তুমি ছোট ছিলা তখন তোমার কি ছিল, তোমার মুখে একটা দাড়িও ছিল না, ছেলে মানুষের মুখে দাড়ি ছিল না। দেখো আস্তে আস্তে বড় হচ্ছে, তোমার আস্তে আস্তে দাড়ি হচ্ছে, মানে এই বয়ঃসন্ধিকালের যে পরিবর্তন এইটাই বোঝাচ্ছে মূলত। এই দেখো দৈহিক এবং শারীরিক পরিবর্তনগুলো প্রথমেই চোখে পড়ে। হুম সো আমরা মেয়েদের ক্ষেত্রেও পরিবর্তন দেখি, ছেলেদের ক্ষেত্রেও পরিবর্তন দেখি। এই দেখো ছেলেমেয়েরা হঠাৎ দ্রুত লম্বা হতে থাকে, তারপরে ওজন বাড়তে থাকে। তো যদি পরীক্ষায় প্রশ্নে আসে যে হচ্ছে বয়ঃসন্ধিকালে কি কি পরিবর্তন হয়, তাহলে আমরা এই বিষয়গুলো তুলে ধরবো। সো তারপরে আমরা দেখবো, এই দেখো বয়ঃসন্ধিকালের পরিবর্তন প্রধানত হচ্ছে 3 রকম ভাইয়া। 3 রকমের মধ্যে একটা হচ্ছে শারীরিক পরিবর্তন, 2 হচ্ছে মানসিক পরিবর্তন এবং আরেকটা হচ্ছে আচরণগত পরিবর্তন। শারীরিক পরিবর্তনটা কি ভাইয়া? দ্রুত লম্বা হয়ে ওঠা, ছেলেদের ক্ষেত্রে এই যে গোপ গজানো, তারপরে এই দেখো শরীরের বিভিন্ন অংশে লোম গজানো, ছেলেদের স্বর ভঙ্গ হওয়া ও গলার স্বর মোটা হওয়া, ছেলেদের বীর্যপাত এবং মেয়েদের মাসিক শুরু হওয়া। সো এইগুলা একটু পড়বা, এগুলো হচ্ছে শারীরিক। এরপরে মানসিক পরিবর্তন কোনগুলা, আচরণগত পরিবর্তন কোনগুলো, এইগুলো একটু কষ্ট করে পড়বো। সো পরিবর্তনের থেকে প্রশ্ন আসলে আই হোপ যে তোমরা পারবা। নেক্সটে আমরা দেখবো বয়ঃসন্ধিকালের পরিবর্তনের কারণ ভাইয়া। সাধারণত ছেলে মেয়েদের 11 থেকে 19 বছরের সময়কালকে কি বলে? বয়ঃসন্ধিকাল। এই বয়ঃসন্ধিকালে ছেলে মেয়েদের কিন্তু ভাইয়া যে আলাদা একটা পরিবর্তন হয়, সেই পরিবর্তনকে আমরা বলি বয়ঃসন্ধিকালের পরিবর্তন। আর দেখো এই যে প্রধান 2টা হরমোনের নাম হচ্ছে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন। এটা হচ্ছে মেয়েদের ক্ষেত্রে। মেয়েদের শরীরের বিভিন্ন পরিবর্তনের জন্য দায়ী প্রধানত 2টা হরমোন, একটা হচ্ছে ইস্ট্রোজেন আর একটা হচ্ছে প্রজেস্টেরন। সো এই 2টা হরমোনের জন্য মূলত মেয়েদের শরীরে বিভিন্ন পরিবর্তন ঘটে। নেক্সটে আমরা দেখবো ছেলেদের জন্য কোন হরমোন। ছেলেদের হরমোনটা উল্লেখ করা নাই। ছেলেদের হরমোনটা না, ছেলেদের হরমোন উল্লেখ নাই। তবে এই দেখো বয়ঃসন্ধিকালের যেসব পরিবর্তন ঘটে তার জন্য দায়ী হরমোন নামক এক শ্রেণীর রাসায়নিক পদার্থ, যা অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয়। কোন গ্রন্থি থেকে ভাইয়া? অন্তঃক্ষরা গ্রন্থি থেকে। অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয়। এরপরে আমরা আরেকটু উপরে আসলেই দেখো কি ছবি দেখাচ্ছে, যে ছেলেদের এই যে দাড়ি গোঁফ গজাইছে, তারপরে মেয়েদের নিজের চেহারার দিকে তাকায় আছে। আচ্ছা, সো তারপরে এই দেখো এই হরমোনে কণ্ঠস্বরের পরিবর্তন হয়, তারপরে হচ্ছে দ্রুত দৈহিক বৃদ্ধি পায়, শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের আকার বৃদ্ধি সহ বিভিন্ন পরিবর্তন ঘটে। এই হরমোনের কারণে মেয়েদের ঋতুস্রাব বা মাসিক শুরু হয়। বয়স যখন 10 থেকে 17 বছর হয় সাধারণত তখনই মেয়েদের ঋতুস্রাব বা মাসিক শুরু হয়। তারপরে নারীর সন্তান ধারণের সক্ষমতার লক্ষণ হলো নিয়মিত ঋতুস্রাব। আচ্ছা, ঋতুস্রাবটা আসলে বন্ধ হয়ে যায় তোমার 45 থেকে 55 বছরের বয়সের মধ্যে। আর দেখো গড়ে 28 দিন পর পর মাসিক বা পরে মাসে একবার এই ঋতুস্রাব প্রক্রিয়া চলে।
তো এইগুলা একটু দেখবা, দেখলেই হবে, এখান থেকে খুব একটা প্রশ্ন আসবে না। এরপরে আমরা দেখব হচ্ছে দৈহিক স্বাস্থ্য ঠিক রাখা। এই যে যে বয়সন্ধিকাল আসছে, এই বয়সন্ধিকালে আমাদের নিয়মিত ভালো ভালো খাবার খাইতে হবে, বুঝলা? তো এই খাবার মূলত খাওয়ার জন্য আমাদের দৈহিক স্বাস্থ্য ঠিক রাখতে হবে, এটাই মূলত বুঝাইছে। তারপর দেখো ভাইয়া, এখানে দেখো বয়সন্ধিকালে আচ্ছা, এখানে যদি ইয়া আসে স্বপ্নদোষ, স্বপ্নদোষ সম্পর্কে যদি কোনো প্রশ্ন আসে, স্বপ্নদোষ কি বা কাকে বলে, তখন এই যে এটা বলবা, বয়সন্ধিকালে ছেলেদের মাঝে মাঝে রাতের বেলা ঘুমের মধ্যে যে বীর্যপাত ঘটে সেটাকে আমরা স্বপ্নদোষ বলে থাকি। ঠিক আছে ভাইয়া? স্বপ্নদোষ, স্বপ্নদোষ ভয় বা লজ্জার কোনো বিষয় না। আমরা এই বিষয়গুলোকে খুবই নেগেটিভলি নিয়ে খুবই খারাপ একটা আচরণ করি, but এটা আসলে ঠিক না। আমাদের এই বিষয়গুলো জানতে হবে ভাইয়া। বয়স যত বেশি হবে তত সব ব্যাপারে জ্ঞান রাখতে হবে, কিন্তু অতিরিক্ততা কখনো সহ্য করা যাবে না। তো আমরা একটু বেশি অতিরিক্ততা করে ফেলি এগুলো নিয়ে। সো যাই হোক, এতটুকু রিডিং করলেই হবে। বয়সন্ধিকালে ছেলেদের পুষ্টিকর খাবার খাওয়া প্রয়োজন, মেয়েদেরও পুষ্টিকর খাবার প্রয়োজন। ভাই এই কথাটা একবারে লিখলে হতো না, মানে একসাথে তুলে দিয়েছে, এটা কোনো কথা? তো যাই হোক, এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি, এইগুলা একটু পড়ে নিও, এখান থেকে পড়ানোর কিছু নাই, সব রিডিং। মানসিক স্বাস্থ্য ঠিক রাখা ভাইয়া, এই সময় কিন্তু ছেলে মেয়েদের মনে হচ্ছে মুড সুইং বলতে একটা কথা আছে, যে মানসিক স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য অবশ্যই ঠিক রাখতে হবে। যদি প্রেম টেম করে থাকো তাহলে দয়া করে বলি, কোনো চাপ নিবা না, চাপ নিয়ে যাবে না, চাপ নিলেই সমস্যা। যাই হোক, তারপর কথা হচ্ছে এগুলো গেল, এগুলো গেল গেল এরপর হচ্ছে বয়সন্ধিকালীন বিবাহ ও গর্ভধারণ। বাংলাদেশের আইনে এই যে এটা পড়বা, এটা পরীক্ষা আসতে পারে, যে 18 বছর হচ্ছে মেয়েদের বয়স, আর ছেলেদের বয়স ন্যূনতম হওয়া লাগে হচ্ছে 21 বছর। তো এইগুলা মূলত কিন্তু আমাদের মেইনটেইন করে চলতে হবে। যদি এই বয়সের বাইরে বিয়ে করো তাহলে সেটা হবে বাল্য বিবাহ। ওকে। আর এই বয়সটাতে আর কি, বাল্য বিবাহের এই বয়সটাতে গর্ভধারণ করা খুবই খুবই রিস্কি একটা ব্যাপার। তো এই রিস্কি ব্যাপার, মানে কি বলবো, খুবই রিস্কি ব্যাপার। তো যাই হোক, এই গর্ভধারণটা আসলে কি, পুরুষের শুক্রাণু এবং মেয়েদের ডিম্বাণু একসাথে যখন মিলিত হয়, তখন মানে তখন সেটাকে আমরা গর্ভধারণ বলে থাকি। ওকে। অর্থাৎ তার শরীরে সন্তান গড়ে ওঠার প্রক্রিয়া শুরু হয়। তো এই দেখো, গর্ভধারণের প্রথম কয়েক মাস মেয়েদের যে লক্ষণগুলো দেখা যায় সেটা হচ্ছে বমি বমি ভাব হওয়া, মাথা ঘোরা, তারপরে বারবার প্রস্রাব হওয়া। তো এগুলাই। তারপরে আমি দেখতে পাবো যে স্বাস্থ্য ঝুঁকি ভাইয়া, স্বাস্থ্য ঝুঁকি কি, এই দেখো, এই বছরগুলার আগে অর্থাৎ 20 বছরের আগে যদি একটা মেয়ে গর্ভধারণ করে, সেই গর্ভধারণ অত্যন্ত একটা রিস্কি বিষয় হয়। তো এই বিষয়টাই মূলত এখানে তুলে ধরেছে। স্বাস্থ্যগত সমস্যা কি হতে পারে ভাইয়া? স্বাস্থ্য, এই দেখো, রক্তক্ষরণ, শরীরে পানি আসা, খুব বেশি ব্যথা, তারপরে চোখে ঝাপসা দেখা, এমনকি গর্ভপাত পর্যন্ত হতে থাকে অপরিণত বয়সে গর্ভধারণ করলে। পারিবারিক সমস্যা তো বুঝতেই পারছো, যে ধরো কোনো একটা অকাম করে ফেলেছে কেউ, বুঝলা, অকাম করার পর এখন কি বলছে, যে পারিবারিক সমস্যা, মানে পারিবারিক সমস্যা তো 100% হবে। আর মানুষের কথার ধাঁচ তো তোমরা সবাই জানোই, যারা আমার ভিডিও দেখছো তারা অবশ্যই বুঝতে পারবা যে মানুষের কথার ধাঁচ কেমন। তো যাই হোক, এ ব্যাপারে কথা না বলি, নেক্সট হচ্ছে শিক্ষাগত সমস্যা। একটা মেয়ে যখন গর্ভধারণ করে ভাই, তার শরীরে এমন কোনো জোর থাকবে না যে সে পড়বে, পড়াশোনা করবে। সো আর কি, সেই সময় শিক্ষা গ্রহণ করাটাও সম্ভব হয় না। সো এই দেখো কতগুলো সমস্যা হয়। এটা গর্ভধারণের ফলে স্বাভাবিক কাজকর্ম করা খুব কষ্ট হয়, তারপর বিদ্যালয়ে যাওয়া বন্ধ হয়, এগুলো করবা। আর্থিক সমস্যা দেখো, ধরো ইদানিং তো আমাদের বাংলাদেশে মানে পারবে না কিছু না, একদম একটার পর একটা নিতেই থাকবে নিতেই থাকবে, আসলে এটা আসলে ঠিক না। একটা মায়ের কতটা কষ্ট হয় আর কি, এটা যদি বাস্তব কিছু প্রমাণ থাকে তাহলে বোঝা যায়। সো অর্থের কষ্টটা খুবই কষ্টের একটা জিনিস। তোমার অর্থ নাই, তুমি একটার পর একটা বাচ্চা নিতে আছো, তাহলে তো এটা একদমই ঠিক হচ্ছে না। এরপর হচ্ছে গর্ভপাত কি এবং গর্ভপাতের জটিলতা। গর্ভপাতের জটিলতা মানে বুঝতেই তো পারছো, ডাক্তার দেখানো ইয়া টিয়া, মানে চাপ ভাই, অনেক প্রেশার। তো যাই হোক, এটাই বলেছে। আর নাই নাকি? ও আচ্ছা আচ্ছা। টেস্ট টিউব বেবি, টেস্ট টিউব বেবিটা হচ্ছে একটা কৃত্রিম, মানে শিশু জন্ম হলে তাকে টেস্ট টিউব, দেখো, কৃত্রিম, কৃত্রিম উপায়ে দেহের বাইরে শুক্রাণু ও ডিম্বাণুর মিলন ঘটিয়ে প্রাথমিক ভ্রূণ সৃষ্টি করে সেটি নারীদের জরায়ুতে প্রতিস্থাপনের মাধ্যমে শিশুর জন্ম হলে তাকে টেস্ট টিউব বেবি বলা হয়। তাহলে টেস্ট টিউব বেবি কাকে বলে ভাইয়া? এই প্রশ্নটা ক নম্বরে আসার চান্স আছে, তো অবশ্যই অবশ্যই পড়ে রাখবা যে টেস্ট টিউব বেবি কাকে বলা হয়। এটা কবে দেখো, প্রথম টেস্ট টিউব বেবি 1969 সালে
টেস্ট টিউব বেবি জন্ম প্রক্রিয়া সম্পন্ন করেন, তবে তিনি সফলতা অর্জন করতে পারেননি। শিশুটি মাত্র 29 দিন বেঁচে ছিল। তাহলে চিন্তা করো, এত কষ্ট করে করার চেয়ে একবারে সহজে করতে চাইছে, তাও হলো না। যাই হোক, প্রক্রিয়াটা পড়বা টেস্ট টিউব বেবির, এটা পড়ায় দেওয়ার কিছু নাই, পড়লে বুঝতে পারবা। নেক্সটে আমরা দেখতে পাবো সন্তানের লিঙ্গ নির্ধারণ। আমি এক কথায় বলি, এই যে এখানে একটা গুরুত্বপূর্ণ আছে যে জীবকোষে ক্রোমোজোমের সংখ্যা হচ্ছে 23 জোড়া, অর্থাৎ মোট 46টি। মোট 46টি ভাইয়া। তো এই 46টি 23 জোড়া ক্রোমোজোমের ভেতর এক জোড়া ক্রোমোজোম হচ্ছে লিঙ্গ নির্ধারক বা সেক্স ক্রোমোজোম, অর্থাৎ আমরা এক জোড়া ক্রোমোজোমকে এখানে সেক্স ক্রোমোজোম বলবো। ছেলেদের বেলায় এই সেক্স ক্রোমোজোমটা মূলত ভিন্ন হয়, একটা হচ্ছে এক্স হয় আর একটা হচ্ছে ওয়াই হয়। ওকে, আর এখানে দেখো মেয়েদের বেলায় এই এক জোড়া সেক্স ক্রোমোজোমে 2টি এক্স ক্রোমোজোম। সেক্স ক্রোমোজোম ছাড়া বাকি অন্য সব ক্রোমোজোমকে অটোজোম বলে। আচ্ছা, অটোজোম বলে কাকে বলে, এই প্রশ্নটা আসে মাঝে মধ্যেই, সো এটা তোমরা একটু পড়বা যে অটোজোম কাকে বলে। ওকে 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 ওকে, এইটা পুরোটা রিডিং, সুন্দর করে রিডিং দিও। তো এবার আমি মেয়েদের ক্ষেত্রে সেক্স ক্রোমোজোম হচ্ছে এই যে এক্স এক্স হয়, আর ছেলেদের ক্ষেত্রে হয় হচ্ছে এক্স ওয়াই। তারপরে 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 আচ্ছা, এখানকার মূল বিষয়টা বোঝাই। যদি ধরো এখানে একটু বুঝো, ছেলেদের কাছে থাকে হচ্ছে এক্স আর ওয়াই ক্রোমোজোম, আর মেয়েদের কাছে হচ্ছে এক্স আর এক্স ক্রোমোজোম, মানে দুইটাই এক্স, আর ছেলেদের ক্ষেত্রে সেটা থাকে এক্স আর ওয়াই। এখন যদি তোমার এক্স আর ওয়াই ক্রোমোজোম একসাথে মিলিত হয়, তাহলে সেখানে ছেলে বাচ্চার জন্ম হয়। আর যদি ছেলের এক্স এবং মেয়েটারও এক্স ক্রোমোজোম এসে কি বলে নিষেক ঘটায়, তাহলে সেইখানে মেয়ে জন্ম হবে। তো আমরা সবাই দোষ দিই হচ্ছে মেয়েদের উপর যে কেন জন্ম দিতে পারলি না ছেলে সন্তান। সো এটা আসলে পুরাপুরি ঠিক না, কারণ এই জিনিসটা আসলে নির্ধারণ করে একটা ছেলে। একটা ছেলেই নির্ধারণ করবে যে ছেলে হবে না মেয়ে। ছেলেটার ছেলেটার শরীরের ভিতরের থেকে যদি এক্স ক্রোমোজোম নিষেক ঘটায়, তাহলে সেখানে মেয়ে হবে, কারণ মেয়েটার কাছেও কিন্তু দুইটাই এক্স ক্রোমোজোম আছে, এবং ওয়াই ক্রোমোজোমটা হচ্ছে ওয়াই ক্রোমোজোম যদি নিষেক ঘটায়, তাহলে মেয়েটার কাছ থেকে একটা এক্স এবং ছেলেটার কাছ থেকে একটা ওয়াই এসে একটা ছেলে শিশুর জন্ম দিবে। তো এইটাই হচ্ছে মূল ব্যাপার। তোমরা এতটুকু সুন্দর করে রিডিং দিও। আর এখান থেকে আসার প্রশ্ন এটাই যে হচ্ছে ঘ নম্বরের প্রশ্ন থাকবে যে ছেলের ভূমিকা বেশি না মেয়ের ভূমিকা, আর কি ওই যে ছেলে মেয়ে হওয়াতে, এটাতে। ওকে, পৃথিবীতে জীবনের উৎপত্তি ও বিকাশ। আচ্ছা, ল্যাটিন শব্দ এভল এভলভেরি থেকে এভলিউশন শব্দটি আসছে। আচ্ছা, আমরা জীবনের বিকাশ উৎপত্তি এটা তো আমরা বুঝতে পারছি, কি দিয়ে কি কি বোঝাবো এতটুকু। এরপরে হচ্ছে জীবনের আবির্ভাব কোথায়, কবে এবং কিভাবে ঘটেছিল। বিভিন্ন মতবাদ আছে, পড়ে নিও কষ্ট করে। জৈব অভিব্যক্তির সাপেক্ষিক প্রমাণ। আচ্ছা, অঙ্গ সংস্থান সম্পর্কিত প্রমাণ। আচ্ছা, মানে ওই যে জীবনের উৎপত্তি পাইছে ওইটাই। সংস্থ অঙ্গ, এগুলো হচ্ছে দেখো শুশুকের অঙ্গ এরকম ছিল, পাথরের অঙ্গ এরকম ছিল, মানুষের হাত দেখো, আর ঘোড়ার পা না হাত, পাই তো হাত থাকে। আচ্ছা, সমবৃত্ত অঙ্গ, পড়ার মতো কিচ্ছু পাচ্ছি না, এগুলো খুব একটা প্রশ্নে দিবে না। সব জানার বিষয় জানার বিষয় জানার বিষয়। তুলনামূলক শরীরস্থানিক প্রমাণ, সংযোগকারী জীবন সম্পর্কিত প্রমাণ, প্লাটিপাস। ও হ্যাঁ, এই যে প্লাটিপাস সম্পর্কে একটা কথা বলি, প্লাটিপাস কিন্তু ডিম পাড়ে, জানো? এটা কিন্তু একটা স্তন্যপায়ী, বা ডিম পেড়ে জন্ম দেয়। এ হচ্ছে মানুষের মতো না। ভ্রূণতত্ত্ব ঘটিত প্রমাণ, ঘটিত প্রমাণ। সব রিডিং এমসিকিউ, রিডিং এন্ড এমসিকিউ, রিডিং এন্ড এমসিকিউ। জীবন্ত জীবাশ্ম কাকে বলে? এই যে এখান থেকে প্রশ্ন হচ্ছে জীবন্ত জীবাশ্ম কাকে বলে। দেখো, কতগুলো জীব সুদূর অতীতে উৎপত্তি লাভ করেও কোন রকম পরিবর্তন ছাড়াই পৃথিবীতে এখনো পৃথিবীতে এখনো পৃথিবীতে বেঁচে আছে, অথচ তাদের সমগোত্রীয় এবং সমসাময়িক অনেক জীবের বিলুপ্ত ঘটেছে।
এই জীবদের জীবন্ত জীবাশ্ম বলে। তো এইগুলো পড়লাম। আণবিক বিজ্ঞান, এই দেখো জৈব অভিব্যক্তির উপর বিভিন্ন মতবাদ, ল্যামার্কের তত্ত্বটা পড়বা, লাগতে পারে ব্যবহার। প্রশ্ন আসবে না, আসবে না। এই যে ডারউইনবাদ বা ডারউইনের তত্ত্ব, এটা পড়বা। যাই হোক, বিজ্ঞানী ডারউইন একটা ছিল, নাস্তিক ছিল, সত্যি কথাই। আর কিছু পাচ্ছি না, পাচ্ছি না, পাচ্ছি না, পাচ্ছি না। নতুন প্রজাতির উৎপত্তি। ওকে, নাও ইটস অল ফর টুডে, এন্ড আই হোপ দ্যাট যে নেক্সট ক্লাস করবা, এন্ড ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবা। তোমাদের সবাইকে অত্যন্ত ধন্যবাদ। আসসালামু আলাইকুম।